5 আগস্টের পর থেকে আমরা একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে আসছি। সেটি হচ্ছে শেখ হাসিনা বারবার তার বক্তব্যের ভিতরে বলার চেষ্টা করছেন যে আমার কি অপরাধ, আমি কি অপরাধ করেছি যার জন্য আমাকে দেশ ছাড়তে হলো। তার এই বক্তব্যে একটি বিষয় আমাদের কাছে পরিষ্কার, তিনি নিজের দোষ এখনো খুঁজে পান না। অবশ্য এটি তার বোঝার কথাও নয়, কারণ ব্যক্তি যখন অপরাধ করেন, অন্যায় করেন, তখন এটি তিনি ধরতে পারেন না। এটি ধরতে পারেন সেই দেশে যারা সুশীল সমাজ থাকে, তার আশেপাশে যারা সৎ পরামর্শক থাকে, তারা এটি ধরে তাকে শুধরিয়ে দেন। আমরা বিগত সময়ে দেখেছি শেখ হাসিনার চারপাশে যারা ছিলেন, সুশীল নামের যে সমস্ত কুশীলগুলো ছিলেন এবং তার যে সমস্ত পরামর্শকগুলো ছিলেন, তারা আপাদমস্তক অসৎ এবং দুর্নীতিগ্রস্ত, যার কারণে তারা শেখ হাসিনার ভুলগুলোকে শুধরিয়ে দেয়া তো দূরে থাক, যদি ভুলক্রমে কখনো শেখ হাসিনা এমন কথা বলে ফেলেছেন যে, মনে করেন তিনি অনলাইন টেলিকনফারেন্সে একটি বক্তব্য দিতে গিয়ে বললেন প্রয়োজনে আমরা সবাই গুলি খেয়ে মরব, কিন্তু অনলাইনের নেটওয়ার্ক সমস্যার কারণে বা যান্ত্রিক ত্রুটির কারণে সেইখানের লাস্টের ল শব্দটি উচ্চারণ হয় নাই। তার যে সমস্ত সুশীল বা তার সমর্থক যারা ছিল, তারা শুনতে পেয়েছেন প্রয়োজনে আমরা গু খেয়ে মরব। আর যায় কোথায় এই সুশীলগুলো এবং তার এই অনুসারীগুলো, এরা একের পর এক গু কেন খেতে হবে, গু না খেলে কি হয়, গুর উপকারিতা, গুর আমিষ, প্রোটিন এবং এর ভিতরে লৌহ শর্করা কতটুকু আছে, এইটা উদ্ধার করতে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়বে। কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ক্লাউনগুলো আছে, তারা গুয়ের উপরে একটা থিসিস চালু করে দেবে, গুয়ের উপরে তারা পিএইচডি দেবে এবং টিভি টকশোগুলোতে তারা গুয়ের গুণাগুণের উপরে নিয়মিত একটি সিরিজ নাটক তৈরি করবে। রোকেয়া প্রাচী আপাকে যদি কেউ জিজ্ঞাসা করে টকশোতে যে আপনার এই রূপের রহস্য কি, তাহলে তিনি মুস্কি হেসে বলবেন, আমার এই রূপের রহস্য হচ্ছে আমি প্রতিদিন সকালবেলা ভাত খাওয়ার আগে চায়ের সাথে 2 চামচ ঘু, দুপুরে লাঞ্চের পরে 1 চামচ ঘু এবং রাতে ডিনারের পরে ঘুমাতে যাওয়ার পূর্বে 1/2 চামচ করে ঘু, এটি আমার রূপের রহস্য। যাই হোক, তো এই যখন অবস্থা, শেখ হাসিনা যেহেতু তার দোষ খুঁজে পাচ্ছেন না, তো আমি কিছু দোষ তার খুঁজে পেয়েছি। আপনারা যদি কেউ পারেন তাহলে তার কাছে এই ভিডিওটি পৌঁছিয়ে দিবেন যে এই হচ্ছে আপনার দোষ, এই আপনার দোষ। এটি একদিনে অবশ্য বলা সম্ভব নয়, কারণ তার এত দোষ আছে, তিনি এত অন্যায় করেছেন, এত অপরাধ করেছেন যে তার দোষ ত্রুটিগুলো বর্ণনা করতে করতে কিয়ামত এসে যাবে, কিন্তু তার দোষ ফুরাবে না। সুতরাং একদিনে তো আর এক ভিডিওতে এত গুণাগুণ বর্ণনা করা সম্ভব নয়। আমি আজকের এই ভিডিওতে একটি বিষয়ে আলোকপাত করব এবং সেটির উপরে ছোট ছোট ক্লিপ আকারে 5টি ভিডিও দেখাবো। এরপরে আমার ইচ্ছা আছে ধারাবাহিকভাবে আপনারা যদি আমাকে সমর্থন করেন, কয়েক পর্বে শেখ হাসিনার দোষ কতটুকু আছে, তিনি কি কি অপরাধ করেছেন, আমি যতটুকু জানি ততটুকু তুলে ধরার চেষ্টা করব। তো আজকে প্রথমে আমি তার যে দোষটা বলবো, তার যে অপরাধটা বলবো, সেটি হচ্ছে তার প্রথম অপরাধ হচ্ছে আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব দেবার মতো যোগ্যতা, মেধা এবং মননশীলতা এর কোনোটাই শেখ হাসিনার নাই। এই যোগ্যতা না থাকার পরেও তিনি পারিবারিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্বের আসনে সমাসীন হয়েছিলেন। এটি তার সবচেয়ে বড় অপরাধ। তার এই অযোগ্যতার কারণে তিনি কিছু খাপছাড়া লাগামহীন কথাবার্তা বলেছেন। তিনি কি বলেছেন আসুন সেইগুলো ভিডিওগুলো আগে আমরা দেখে নেই, তারপরে শেষে আরেকটি কথা বলবো। প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, বা জামাত খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে, এটাই আওয়ামী লীগের দায়িত্ব। আমি এই দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো, ইলেকশনের পরে যদি আসতে পারি আবার করব। তো তাদেরকে কি করা উচিত, পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সবাই বাইর করে দেবো। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই একজন প্রধানমন্ত্রী তো নয়, একজন দলের প্রধান হিসেবেও সমীচীন নয় বা এটা শিষ্টাচার সংশ্লিষ্ট নয়, এটি অবশ্যই শিষ্টাচার বহির্ভূত। এরপরে শেখ হাসিনা যে মারাত্মক অপরাধটি করেছেন সেটি হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে
বাংলাদেশের মানুষ যে অন্যায়, অনিয়ম, অবিচার এবং বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে পাবার জন্য যে একটি যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান এবং 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত স্বয়ং শেখ হাসিনা এই মুক্তিযুদ্ধের চেতনার চাদর গায়ে দিয়ে সেই বৈষম্য, সেই অন্যায় এবং সেই অত্যাচার সমানভাবে চালিয়েছেন এদেশের মানুষের উপরে। শুধু তাই নয়, যে পরাধীনতার শৃঙ্খল ভেঙে ফেলার জন্য মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, স্বাধীনতা যুদ্ধের পরে তার পিতা এবং তিনি নিজে আবার বাংলাদেশের মানুষকে সেই পরাধীনতার ভিতরে ঠেলে দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশকে ভারতের একটি কলোনি বানিয়ে, একটি অঙ্গরাজ্য বানিয়ে সেখানে বাংলাদেশের মানুষকে মূলত ভারতের কাছে পরাধীন করে ফেলেছিলেন। এক্ষেত্রে তিনি বাংলার মানুষের দৃষ্টি থেকে মুক্তিযুদ্ধের ভিন্ন একটি অবয়ব, ভিন্ন একটি কাঠামো দাঁড় করিয়ে এদেশের মানুষকে ভুল পথে বিপদগামী করার চেষ্টা করেছেন। এটিও তার অত্যন্ত মারাত্মক এবং একটি অপরাধ, এবং এই অপরাধ কোনোদিন কোনো মতো অবস্থায় ক্ষমার যোগ্য নয়।